অভ্যুত্থানের বছর না ঘুরতেই পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত বললেন প্রধান উপদেষ্টা। সরকারকে নিরপেক্ষতা প্রমাণের তাগিদ রাজনীতিকদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে ২৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। প্রাণহানি নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ আইএসপিআরের। স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সূচি প্রকাশ। সরকার চাইলে পদত্যাগে রাজি শিক্ষা উপদেষ্টা। এবং ইসি গঠনে সাংবিধানিক কমিটির বিষয়ে একমত রাজনৈতিক দল, বললেন আলী রিয়াজ। চলতি মাসে জাতীয় সনদ তৈরির প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। অভ্যুত্থানের এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে ১৩টি দলের সঙ্গে বৈঠকে আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলের ঐক্য আরও দৃশ্যমান করা দরকার। সরকারের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দেন বৈঠকে অংশ নেয়া দলগুলোর নেতারা। আরও জানাচ্ছেন সুরায়া মুন্নি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় একদিন আগেই বিএনপি সহ ৪টি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় বুধবার বৈঠকে বসেন গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি সহ ১৩টি দলের সঙ্গে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ সরকারের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দেন এসব দলের শীর্ষ নেতারা। আমরা একটা সঠিক নির্বাচন যাতে করতে পারি সেই দিকে আগাবো এবং এটি সবাই মিলে করতে হবে, শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না। আলাপ আলোচনা পরামর্শ না করে এককভাবে তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজে গুবরে অবস্থা তারা তৈরি করেছে। কোনো রাজনৈতিক দল যে প্রোটোকল নিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলছে, এতে করে আমাদের মধ্যে রাজনৈতিকভাবে বিভেদটা আরও তীব্র হচ্ছে। জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। মাইলস্টোন বিমান দুর্ঘটনা ও সচিবালয় হামলার সঠিক তদন্তের আহ্বান জানান তারা। মাইলস্টোন স্কুল এবং কলেজে মর্মান্তিক যে সেখানে জেট বিমান বিধ্বস্ত হওয়াতে সেখানে যে প্রাণহানির ঘটনা হয়েছে এবং গতকালকে সচিবালয় কেন্দ্র করে তরুণ শিক্ষার্থীদের উপরে রাষ্ট্রীয় যে দমন নিপীড়ন চালানো হয়েছে, আমরা মনে করি এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। মব বা যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে উনি মনে করছেন যে এখানে ফ্যাসিবাদের কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে। অন্তর্বর্তী সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মানুষের নিরাপত্তা দেওয়া, সেই দিকে আরো অনেক বেশি মনোযোগী হতে হবে। এর আগে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছরের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। বর্তমানে দগ্ধ অবস্থায় ৪৪ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে। সেখানে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের চিকিৎসক দলের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক এসব কথা বলেন। যদিও এর আগে মঙ্গলবার মাইলস্টোন ট্র্যাজেডিতে আইএসপিআরের পক্ষ থেকে মৃতের সংখ্যা বলা হয়েছিল ৩১ জন। আমরা আমাদের মতামত, ওনার মতামতের ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কিরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি।
বড় বড় দুর্যোগে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের রিপোর্টিং অভিজ্ঞতার আলোকে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রিয়জন নিখোঁজ থাকলে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে রিপোর্ট লেখানো হয়। এক্ষেত্রে তথ্য গোপন করা কঠিন। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় তথ্য গোপনের ইচ্ছা সেনাবাহিনীর নেই বলে জানিয়েছে আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির পরিচালক বলেন, মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। নিস্তব্ধ মাইলস্টোনে এখন শুধুই বিষাদের ছায়া। সকাল থেকে স্কুল ক্যাম্পাসে ঝুলছে তালা, আর গেটের বাইরে বন্ধুদের খোঁজে অপেক্ষায় থাকতে দেখা গেছে অনেক সহপাঠীকে। এদিকে এই ঘটনায় হতাহতের সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। শিশুদের কলকাকলিতে মুখর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখন শুনশান নীরবতা। শিক্ষার্থী নেই, আছে কেবল বিমান দুর্ঘটনার ক্ষতচিহ্ন আর বিষাদের ছায়া। বুধবার সকাল থেকে প্রতিষ্ঠানটির মূল ফটকে তালা। অনেক শিক্ষার্থী চলে গেছেন স্কুল ক্যাম্পাসে। অপেক্ষা করতে হয়েছে বাইরে। সেখান থেকেই নিহত বন্ধুদের স্মরণ করা, জানালেন সেদিনের মর্মান্তিক ঘটনার কথা। কোচিং করার জন্য বসেছিল, কেউ টিফিন খাচ্ছিল, এমন তো অবস্থায় বাচ্চাগুলো যে এভাবে মারা যাবে বুঝতে পারতেছি না। আচ্ছা, রেলিং ধরে দৌড়াদৌড়ি করতেছিল, একটার গায়ের উপরে একটা পড়তেছিল। এরপরে কিছুক্ষণের মধ্যে ফায়ার ফাইটার্স আর্মিরা আসছে। ফায়ার ব্রিগেড সর্বোচ্চ কাজ করছে, সাথে সাথে নৌবাহিনী, বিমান বাহিনী আসছে, সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। আর কলেজের ছেলেরা, এই ছেলেরাও কাজ করছে। সহপাঠী হারানোর বেদনায় কাতর তারা। মানতে পারতেছি না, আমি ঘুমাইতেও পারতেছি না, সবসময় কথা বারবার বলতেছি। আফিয়া, নিথি, রাইসা, হুমায়া ওরা ছিল। আমার একটু ভালো লাগে না, সারাদিন আর কিছু খায় না, কিছু না। অনেক মানুষ আহত ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে মারণ অবস্থায় পাওয়া গেছে, তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে বাংলা ইনস্টিটিউট সহ আশপাশে যে কটা হসপিটাল আছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সবেমাত্র বেজেছিল ছুটির ঘণ্টা। কে জানতো এই ঘণ্টায় অন্তিম যাত্রার ডাক। কান পাতলেই যেন শোনা যায় উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসের চাপা কান্না। খাতার ভাঁজ, রক্তমাখা আইডি কার্ড, অর্ধদগ্ধ জুতো, এসব যেন শোকের স্মারক। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং প্রশ্ন উঠেছে নিরাপত্তা ও দায়িত্বহীনতা এবং রাষ্ট্রের প্রস্তুতির ঘাটতি নিয়ে। দেখুন মনিরুল ইসলামের প্রতিবেদন, মাইলস্টোন ট্র্যাজেডি, ছুটির ঘণ্টা, শেষ ক্লাসের গল্প। সবে মাত্রই শেষ, বেজে উঠেছে ছুটির ঘণ্টা। কে জানতো এটি জীবনের শেষ ক্লাস। কারো মাথায় ভর করেছিল গল্পের নতুন চরিত্র, কারো হাতে ছিল খাতার ভাঁজে লুকিয়ে থাকা স্বপ্ন। ঠিক তখনই আকাশ ফেরে নামল মৃত্যু। তখনই স্কুল মাঠ যেন জ্বলন্ত শ্মশান ঘাট। তারা ছিল নতুন দিনের প্রতিশ্রুতি, তারা ছিল আগামীর বাংলাদেশ। তারা ছিল স্কুল ফেরত ক্লান্ত শিশু, যার চোখে ছিল খেলার ছল, মুখে মিষ্টি হাসি। ছোট বাচ্চারা যাদের অনেকের ছিল বার্থডে, আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে এক একজনের বার্থডে ছিল। একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল, আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু, কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আর আমি জানতাম? প্রতিটি মুখ যেন এক একটা ভাঙা ঘর, প্রতিটি নামেই রয়েছে বুক চেরা আর্তনাদ। বাসায় গিয়ে মাকে হয়তো জিজ্ঞেস করতো, মা আজ কি রান্না? জানো মা আজকের হোমওয়ার্ক একটু বেশি দিয়েছে। বিকেলেই হয়তো বের হতো বাবার হাতটি ধরে। 3 মিনিট আগে ওই বিল্ডিং থেকে আমরা বের হয়েছি, তো বের হওয়ার পরে ওখানে দাঁড়াইছি, দেখলাম একটা প্লেন গেল, ওই প্লেনটা চলে গেছে। তা আমরা আবার একটা প্লেন দেখে আর কি ভাবতেছি যে প্লেনটা অনেক সুন্দর লাগতেছে আকাশে। এমনি তাকাইছি, পিছন দিকে তাকাইছি, আর যায় দেখে ওইটা যায় বিল্ডিং এর মধ্যে আর কি ব্লাস্ট করে গেছে। তারা আজ স্তব্ধ, তারা আজ নিঃস্ব, নির্বাক। তবু যেন কত শত প্রশ্ন। কেন? কেই বা দেবের জবাব? একজন গার্জিয়ান হিসেবে আসলে কি বলবো আমি। প্রশ্ন উঠেছে, কেন এই বিমান? কেন পুরনো যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ? কোথায় ছিল নিরাপত্তা? 1966 সাল আপনারা গুনে দেখছেন, মাত্র 2025 সাল, আর কবে 1966 সাল? সেই আশ্রয় আজ ভয়, সেই ভবিষ্যৎ আজ চাই, সেই স্বপ্ন আজ পুড়ে গেছে।
সংখ্যাটি ঠিক কত তা বলা মুশকিল। মৃত্যু সংখ্যাটা কম বলছে। আমরা ঘটনাস্থলে দেখেছি কতজন মরছে, কতজন পড়া ছিল। সেই 4টা ক্লাসের বাচ্চাদের কোনো হিসাব আছে? 45 জন স্টুডেন্টের মধ্যে 15 জন প্রেজেন্ট ছিল। এটা মাইলস্টোন সম্ভবই না। বার্নের বেডে শুয়ে হয়তো ভাবছে তারা মরে গেলেই ভালো হতো। হয়তো শরীরে আগুনের দহন নিয়ে কি বেঁচে থাকা যায়? এই দিন ক্যালেন্ডারে থাকবে না, শোকাতুর হৃদয়ের ক্যালেন্ডারে এই ছাপ রয়ে যাবে পোড়া রক্ত হয়ে। প্রশ্ন আঁকিবুকি কাটবে, আমাদের সন্তানরা কি নিরাপদ? এটা কেবলই দুর্ঘটনা নাকি চরম অবহেলার নির্মম ফল? এর মৃত্যু প্রাকৃতিক নয়, এর মৃত্যু রাষ্ট্রের খামখেয়ালিপনার জীবন্ত প্রতিচ্ছবি। এই দিন শুধু দিয়াবাড়ির নয়, 3টি জাতীয় বিবেক আগুনে পুরবার দিন। একটি নয়, দুটি নয়, ফুলে ভরা বাগান থেকে ঝরে গেল 32 প্রাণ। শ্রদ্ধা ও ভালোবাসা নিহত শিক্ষার্থীদের প্রতি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ পৃথিবীর কোথাও নেই বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ক্ষমতাসীনরা আইন ভেঙে বিমানের অ্যাপ্রোচ লাইনে কিভাবে সুউচ্চ ভবন নির্মাণ করছেন তাও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তারা। আর এসব বিষয়ে এখনই সতর্ক না হলে সামনে আরও ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে করছেন সচেতন মানুষ। রেজা খানের রিপোর্ট। স্বাধীনতারও আগে 1941 সালে স্থাপিত হয় তেজগাঁও বিমানবন্দর। পরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য বিমানবন্দরটি রাজধানীর কুর্মিটোলায় স্থানান্তর করা হয়, যার নির্মাণ কাজ শুরু হয় 1966 সালে। উড়োজাহাজ চলাচলের পথে সুউচ্চ ভবন নির্মাণের সুস্পষ্ট বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না প্রায় শুরু থেকেই। দিনে দিনে গগনচুম্বী ভবনে ভরে উঠছে বিমানবন্দরের আশপাশের আকাশ। কর্তৃপক্ষের নাকের ডগায় কিভাবে এসব ভবন উঠছে এমন প্রশ্ন জনমনে। এসব বন্ধ না হলে ভবিষ্যতে আরও বড় মাশুল দিতে হতে পারে বলেও আশঙ্কা তাদের। যখন স্কুল কলেজগুলি করা হয় তখন এই যে সাইড দিয়া বিমান উঠানামা করে এদিকে আমার মনে হয় ঠিক হয় না দেওয়া। আমাদের তো আসলে আইন আছে, আইনের প্রয়োগটা নাই। আবাসিক এলাকাগুলো করাই তো রানওয়ের আশেপাশে ভুল হয়েছে। এছাড়া দীর্ঘ বছর ধরে খোদ ঢাকার আকাশে বিমান প্রশিক্ষণের সংস্কৃতি গড়ে উঠেছে। এই রেওয়াজ বন্ধের তাগিদও দেন সাধারণ মানুষ। ট্রেনিং বিমান তো এটা তো এখানে এটা চালানোর ট্রেনিং করানো ঠিক নেই। আমাদের এমন অনেক জায়গায় তো আছে যেখানে ধরেন লোকজন একটু কম, সেই জায়গাগুলো ব্যবস্থা করা যেতে পারে। এদিকে জাতি হিসেবে আমরা অন্যায় কাজ করতে অভ্যস্ত হয়ে পড়েছি উল্লেখ করে পৃথিবীর কোনো দেশেই জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের নজির নেই বলে জানান নিরাপত্তা বিশ্লেষক হাসিনুর রহমান বীর প্রতীক। পৃথিবীর কোথাও কোনটা নাই এত জনবহুল এখানে আপনি প্রশিক্ষণ করবেন। আমাদের তো অনেক বিমান ঘাঁটি আছে, লালমনিরহাট আছে, শামসুন্নগর আছে। এতগুলি প্রাণ যাওয়ার পর আমরা এখন চিন্তা করতেছি আগে কেন যায় নাই। মাইলস্টোন ট্র্যাজেডির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে রাজুকের সঙ্গে যোগসাজশে বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনে ক্ষমতাসীনদের উঁচু ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদও দেন তিনি। ক্ষমতাশীলরা কিন্তু ক্ষমতাশীল আইন ভেঙে রাজুকের অনুমোদন ছাড়া বা অনুমোদন নিয়ে হোক এই বহুতলা বিল্ডিং তৈরি করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকার পরেও ওখানে আবাসিক এলাকা আছে। একই সঙ্গে বিমান বাহিনীর বিদেশি টেকনিশিয়ানদের বিষয়ে সতর্ক থাকারও তাগিদ দেন হাসিনুর রহমান। আমেরিকার নাম দিয়ে অন্য দেশের নাম দিয়ে আসে কিন্তু কাজ করে ভারতীয়। এইখানে এই পার্টিকুলার বিমানের জন্য আমি বলবো এটা তদন্ত করা উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশ থাকবে। এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট ও 24 জুলাইয়ের পরীক্ষা হবে 19 আগস্ট। এছাড়া কুমিল্লা বোর্ডের 10 জুলাইয়ের পরীক্ষা 12 আগস্ট ও গোপালগঞ্জে স্থগিত 17 জুলাইয়ের পরীক্ষা হবে 14 আগস্ট। বিকেলে নতুন সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিকে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি। পদত্যাগের ইচ্ছে নেই, তবে সরকার চাইলে দায়িত্ব ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেন তিনি। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক ইত্যাদি, এবং সেই প্রসেসের মাধ্যমে কয়েকজন উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে সেটা, এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না, এবং হুট করে নেওয়ার এখতিয়ারও
কারণ নেই। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। নির্বাচন কমিশন গঠনে সাংবিধানিক কমিটির বিষয়ে রাজনৈতিক দলের ঐক্যমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশন সহ-সভাপতি আলী রিয়াজ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, চলতি মাসেই জাতীয় সনদ তৈরি হবে, এর প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দ্বিতীয় পর্বের ৮৮তম দিনে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়ে আলোচনা হয়। আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব। ফ্যাসিবাদী আমলে বাকশালী পদ্ধতি ভেঙে নির্বাচন কমিশন গঠনে নতুন পদ্ধতি নিয়ে কথা বলেন এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের নেতারা। যাতে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে এক দলের কর্তৃত্ব না থাকে, শুধু নির্বাহী প্রধানের নির্দেশে যাতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ না হয়, এই প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই বিবেচনায় আমরা আলাদা নিয়োগ কমিটির কথা বলেছি। ইসি গঠনে সিলেকশন কমিটিতে কারা থাকছেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জামায়াত নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা, এটা আমরা তো চাই তত্ত্বাবধায়ক সরকার। এটার ফরমেশনের ব্যাপারে আলোচনা প্রায় ফাইনাল হয়েছে। আগের যে সরকার থাকবে, এক্সিস্টিং যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী, এক্সিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা, এক্সিস্টিং পার্লামেন্টের স্পিকার, এক্সিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্র্যাকেটে অপোজিশন থেকে যেটা হবে, এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি অ্যাফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি হবে। তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না জানিয়ে এর গঠন প্রক্রিয়া নিয়ে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। দ্রুত জুলাই সনদ প্রণয়নে অমীমাংসিত বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। প্রধান প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। তিনি বলেন, জাতীয় সংসদ কর্তৃক নির্বাচন কমিশনের উপর জবাবদিহি নিশ্চিতে পৃথক আইন ও আচরণবিধি প্রণয়নের বাধ্যবাধকতা সংযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন মনোনয়নের জন্য সংবিধানে সুনির্দিষ্ট কমিটি গঠনের বিধান যুক্ত করতে রাজনৈতিক দল ও জোটগুলো ঐকমত্যে উপনীত হয়েছে। ওবায়দুল হক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় আক্রান্ত 319 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 4 জনের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী, আর আক্রান্তের মধ্যে 229 জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 69 জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 18,345 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ। খাদ্যের অভাবে গাজায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে 10 ফিলিস্তিনির। কয়েকদিনের ব্যবধানে কেবল অনাহারেই মৃত্যু হয়েছে 111 জনের, যার মধ্যে 80 জনই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 41 জনের। অন্যদিকে 109টি ত্রাণ সংস্থা সতর্ক করে বলছে, গাজা উপত্যকায় বৃহৎ পরিসরে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। ক্রমবর্ধমান দুর্ভিক্ষ সংকটের সমাধানে ইসরায়েলকে দ্রুত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা 2 জয়ে বড় ভূমিকা রেখে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। টি-20 বোলারদের তালিকায় সেরা 10-এ ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।
পাকিস্তান সিরিজে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শেখ মেহেদী, তাওহিদ হৃদয়, শরীফুলও। এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 18 ধাপ এগিয়ে 37 নম্বরে উঠেছেন তানজিদ হাসান। আর এক ব্যাটার তাওহিদ হৃদয় 2 ধাপ এগিয়ে 39 নম্বরে আছেন। 17 ধাপ এগিয়ে 53 নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের আলী। আর 22 ধাপ এগিয়ে 63 নম্বরে উঠে এসেছেন পারভেজ হোসেন ইমান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা পরিচালনার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকায় অবস্থানকালে মহসিন নকভি এই বছরের এসিসি সভার সভাপতিত্ব করবেন। 24 ও 25 জুলাই একটি 5 তারকা হোটেলে বসবে এই বৈঠক। আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো। অভ্যুত্থানের বছর না ঘুরতেই পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত বললেন প্রধান উপদেষ্টা। সরকারকে নিরপেক্ষতা প্রমাণের তাগিদ রাজনীতিকদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে 29 জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। প্রাণহানি নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ আইএসপিআরের। স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সূচি প্রকাশ। সরকার চাইলে পদত্যাগের রাজি শিক্ষা উপদেষ্টা। এবং ইসি গঠনে সাংবিধানিক কমিটির বিষয়ে একমত রাজনৈতিক দল, বললেন আলী রিয়াজ। চলতি মাসে জাতীয় সনদ তৈরির প্রতিশ্রুতি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে